আসসালামু আলাইকুম সবাইকে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা প্রাথমিকভাবে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদের বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় নিয়ে তোমরা আমাদের এই চ্যানেলে ভিডিও পাবে। তো চলো আমরা আজকে আমাদের একেবারে প্রথম থেকে শুরু করি। যে আমাদের প্রথম যে অধ্যায় ছিল সেটা হচ্ছে তোমাদের বইয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, যেটা হচ্ছে প্রথম অধ্যায়। তো চলো প্রথমে আমরা একটু দেখি এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো পড়ব। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানব, প্রত্যেকটা বিষয় আমরা উদাহরণ দিয়ে জানব এবং শিখব। প্রথমে আমরা বিশ্বগ্রামের ধারণা সম্পর্কে জানব, তারপরে আছে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি, এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, এরপরে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, এবং সব শেষে অনুশীলনী। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো চলো আমরা আমাদের অধ্যায়ে চলে যাই। সরাসরি আমরা অধ্যায়ে গিয়ে আমরা আমাদের অধ্যায়ে কোন বিষয়গুলো আমরা পড়ব সেটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, প্রথম অধ্যায়ে যেটা বলছে আমাদের সেটা হচ্ছে যে বাংলায় তো আমরা বললামই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমরা ধারণা নেব এখানে, এবং এখানে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত বলা হচ্ছে। অর্থাৎ যদি আমরা ইংরেজিতে বলি তাহলে এটাকে আমরা বলবো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ। এখানে কিছু বিষয় আমরা একটু খেয়াল করি। এখানে প্রধান প্রধান শব্দ বা মেইন কিওয়ার্ড আমরা কিছু বলতে পারি বা রাখতে পারি, যেগুলো আসলে এই যে প্রথম অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেই শব্দগুলো কি? বিশ্বগ্রাম, তথ্য প্রযুক্তি, ইমেইল, ই কমার্স, আউটসোর্সিং, তারপরে টেলিকমিউনিকেশনস, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। তো এই অধ্যায়ে যদি আমরা দেখি যে এই বিষয়গুলোই আমরা কিন্তু আলোচনা করব এবং এগুলো শিখব। এবং আসলে এখানে দেখো তোমরা পাঠ পরিকল্পনা দেওয়া আছে, যে এখানে পাঠ 1-এ কী আছে, 2 থেকে 3-এ কী দেওয়া আছে, 4, 5, 6, মানে আমরা প্রত্যেকটা পাঠ আলাদা আলাদা করে পড়ব। তারপরে পাঠ 7, পাঠ 8, পাঠ 9, পাঠ 10। আর এই অধ্যায়ের পাঠগুলো পড়ে যা যা শিখবো সেটা একটু আমরা জানি, মানে শিখন ফল যেটা বা লার্নিং আউটকাম সেটা কী কী হবে। অর্থাৎ তোমরা এই অধ্যায় পড়ে কী কী শিখতে পারবে, কী কী জানবে, কী কী কাজে এগুলোকে ব্যবহার করতে পারবে। তোমরা বিশ্বগ্রামের ধারণা শিখবে, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান তোমরা জানবে। তারপরে যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান, ভার্চুয়াল রিয়েলিটির ধারণা, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার গুরুত্ব, অনেক কিছু। তারপরে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন আর মূল্যবোধ। এই বিষয়গুলো আমরা জানবো। ওকে, আচ্ছা, তো চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। ওকে, তো এখানে দেখো প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মানে তথ্য বলতে আসলে আমরা কি বুঝি, ইনফরমেশন বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের চারপাশে আমরা যত কিছু জানি, যত কিছু আমাদের সামনে আসে, যেটা আমরা শুনতে পাই, দেখতে পাই, সবগুলোই কিন্তু এক একটা তথ্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যোগাযোগ এবং প্রযুক্তি। যোগাযোগ বলতে আমরা এই তথ্যগুলো কি করি, আমরা তথ্যগুলো সবার সাথে শেয়ার করি। তথ্যগুলো আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে আসে। এটার আরও ব্যাখ্যা আমরা পরবর্তীতে দেখব, মানে আমরা আমাদের এই ভিডিওর ভিতরের দিকে যখন যাব। আচ্ছা, তো চলো একেবারে প্রথম থেকেই শুরু করি, যে বিশ্বায়ন দিয়ে বা বিশ্বগ্রাম দিয়ে, বিশ্বগ্রাম বা বিশ্বায়ন, এই দুটো জিনিস যদি আমরা বুঝি তাহলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আসি বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, যে শব্দটার সাথে তোমরা সবাই অনেকে পরিচিত। তো বিশ্বায়ন মানেটা কি? বিশ্বায়ন হলো পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি যা বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় এবং মিথস্ক্রিয়ার সৃষ্টি করে। তার মানে খুব সংক্ষেপে যেটা বিশ্বায়নের উদাহরণ হলো যে আমরা কি করতে পারি, আমরা আমাদের দেশে বসে বাইরের দেশের টিভি চ্যানেলগুলো দেখতে পারি, তাদের রেডিও শুনতে পারি, তাদের পত্রপত্রিকাগুলো পড়তে পারি।
তারা যে ধরনের স্টাইল ফলো করে বা যে ধরনের লাইফস্টাইল তারা লিড করে সেগুলো আমরা ফলো করতে পারি। তারপরে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, অডিও কলে কথা বলতে পারি, ভিডিও কলে কথা বলতে পারি। আরও উদাহরণ হলো বিশ্বায়নের, সেটা হচ্ছে যে আমাদের দেশে বাইরের অনেক দেশের অনেক রকমের প্রোডাক্ট আসে যেটা আমরা ব্যবহার করি, যেমন সাবান, পাউডার, জামা কাপড়, ইলেকট্রনিক পণ্য, কম্পিউটার, মোবাইল, অনেক কিছু। মানে প্রচুর প্রোডাক্ট আছে যেটা বাইরের দেশ থেকে আসে। এগুলো কেন আসছে? এগুলো বিশ্বায়নের মাধ্যমে আসছে। তাহলে এখানেই দেখো, মানে বইয়ের ভাষায় বিশ্বায়নকে যেটা বলা হচ্ছে সেটা হলো যে বিশ্বায়ন মানে হলো পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি, মানে একটা পদ্ধতি যেটা কি করে পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ তৈরি করে এমন একটা পদ্ধতি, মানে এটা একটা পদ্ধতি যা বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় এবং মিথস্ক্রিয়ার সৃষ্টি করে। আচ্ছা, সমন্বয় মানে তো বুঝছই যে সমন্বয় মানে হচ্ছে যে তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, তাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি করা। আর মিথস্ক্রিয়া মানে হচ্ছে কথোপকথন বা কথাবার্তা বা যোগাযোগ। আচ্ছা, তাহলে বিশ্বায়নটা আমরা কিন্তু উদাহরণ দিয়ে বুঝলাম। পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতি এবং মানবিক ও সামাজিক অগ্রগতি সব কিছুর উপরই এর সুস্পষ্ট প্রভাব রয়েছে, যেটা আমরা প্রতিনিয়ত বা প্রতিদিন দেখে থাকি। এই পদ্ধতির চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ, আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। যেমন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেখো, আমাদের দেশে প্রচুর পরিমাণ মানে প্রোডাক্ট আসে বা জিনিসপত্র আসে যেটা বাইরের দেশের থেকে, হ্যাঁ। এবং এটা কিভাবে আসে? আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আসে। বিনিয়োগ হচ্ছে কি, আমাদের দেশ এক্সপোর্ট ইম্পোর্ট করছে বা অন্য দেশ থেকেও যে প্রোডাক্টগুলো আমাদের দেশে আসছে। এবং এইগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা এই ইনফরমেশনগুলো জানতে পারি কিসের মাধ্যমে? তথ্য প্রযুক্তির মাধ্যমে, মানে অনলাইনের মাধ্যমে। সেটা হচ্ছে ওয়েবসাইট হতে পারে বা হচ্ছে কোনো SMS হতে পারে বা হোয়াটসঅ্যাপ হতে পারে, যার মাধ্যমে হোক না কেন। বিষয়টা হচ্ছে এটাই যে আমরা বাইরের অনেক কিছু ব্যবহার করতে পারছি, জানতে পারছি, শিখতে পারছি, আমাদের জীবনে কাজে লাগাতে পারছি। ব্যক্তি জীবনের উৎকর্ষ সাধারণ, জাতীয় জীবনের উন্নতি, অগ্রগতি ও বিশ্বের জাতিসমূহের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন মানে সহযোগিতা এক অভিন্ন পরিবারের সোনালী স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রযুক্তি নির্ভর টেলিকমিউনিকেশন, পদার্থ, গণিত, রসায়ন, পরিসংখ্যান, জীববিজ্ঞান প্রভৃতির সমন্বিত জ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে সক্রিয় অংশগ্রহণ মানে আলোচনা করাই হচ্ছে এই অধ্যায়ের হচ্ছে আলোচ্য বস্তু বা মূল বিষয়বস্তু। আচ্ছা, তাহলে বিশ্বগ্রাম জানার আগে প্রথমে আমরা তাহলে বিশ্বায়নটা সম্পর্কে জানলাম। এখন যেহেতু আমরা বিশ্বায়নটা জানি, এখন আমাদের বিশ্বগ্রামটা জানতে বা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো বিশ্বগ্রামটা কি সেটা আসলে দেখি আমরা। আচ্ছা, বিশ্বগ্রামকে ইংরেজিতে গ্লোবাল ভিলেজ বলা হয়ে থাকে। আচ্ছা, গ্লোবাল ভিলেজ মানে এইটাই যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, মানে শুধু আমাদের না, প্রত্যেকটা দেশের যোগাযোগ ব্যবস্থাটা খুব সহজ হয়ে যাবে। প্রত্যেক পার্সন বা প্রত্যেক মানুষ সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে। সব দেশের যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট সবাই ব্যবহার করতে পারে, এরকম একটা ধারণা থেকে বিশ্বগ্রাম এসেছিল। আচ্ছা, তো বিশ্বগ্রামের ধারণা দেন কে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, বিশ্বগ্রামের ধারণা দেন হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তার পুরো নাম ছিল হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। 1962 সালে তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক দুটি বই, মানে তার দুটি বই, সেই বই দুটিতে তিনি হচ্ছে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটি ব্যবহার করেন। এজন্য তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। তাহলে বিশ্বগ্রামের জনককে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, এই নামটা তোমরা মনে রাখবে। এবং কত সালে, কোন বইতে? 1962 সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুটি বইতে তিনি এই শব্দটি প্রথম ব্যবহার করেন। বিশ্বগ্রামের মূল কথা কি? মূল কথা হলো বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা। খেয়াল করো যে আমরা এতক্ষণ ধরে যত বিষয় আলোচনা করছি বা যে বিষয়গুলো আলোচনা করছি তার সাথে মিল পাচ্ছ তোমরা, যে বিশ্বগ্রামের মূল কথা কি? তাহলে এটাও মনে রাখবে, বর্তমান বিশ্বকে, বর্তমান প্রত্যেকটি দেশকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা। আমরা আমাদের দেশে বসে বাইরের অনেক দেশের টিভি চ্যানেল দেখতে পারি, রেডিও শুনতে পারি, তারপরে তাদের পত্রিকাগুলো পড়তে পারি, তাদের সাথে যোগাযোগ করতে পারি, বাইরের মানুষদের সাথে যোগাযোগ করতে পারি। সেটা অডিও কলে হতে পারে বা ভিডিও কলে হতে পারে বা SMS-এর মাধ্যমে হতে পারে। আচ্ছা, তার মানে কি হলো যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু তাদের সাথে কানেক্টেড হচ্ছি।
বা তাদের সাথে কথাবার্তা বলছি। এটাই হচ্ছে আমাদের বিশ্বগ্রামের মূল ধারণা, অর্থাৎ সব দেশগুলো কি থাকবে, কানেক্টেড থাকবে বা যুক্ত থাকবে, ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে তারা কানেক্টেড থাকবে। আচ্ছা, আর এই যে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বিখ্যাত দার্শনিক ছিলেন, যোগাযোগ তত্ত্ববিদ হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তাহলে বিশ্বগ্রামের প্রথম ধারণা দেনকে, সেই বিষয়টা মাথায় রাখার জন্য তোমাদের এই নাম, মানে এই ব্যক্তির নাম, তিনি কত সালে এটা দিয়েছেন সেটা, এবং এই বিশ্বগ্রাম ধারণার মূল বক্তব্যটা মনে রাখতে হবে। তো চলো দেখি এখানে আমরা কি মানে বলা হচ্ছে। এখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবং দ্রুত যোগাযোগের সুবিধার ফলে পৃথিবী ছোট হয়ে আসছে। তার মানে সবাই আমরা সবার সাথে যোগাযোগ করতে পারি, মানে যোগাযোগটা আসলে খুব সহজ হয়ে গেছে। মনে করো তোমার কোনো আত্মীয় বিদেশে আছে, তুমি খুব সহজেই তার সাথে অডিও কলে কথা বলতে পারো, ভিডিও কলে কথা বলতে পারো। কোনো কিছু পাঠানোর দরকার হলে তাকে সেটা তুমি পাঠাতে পারো খুব অল্প সময়ের মধ্যে। আচ্ছা, আমরা এখন অতি অল্প সময়ের মধ্যে পৃথিবীর কোথায় কী ঘটছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারি। কোথায় কী ঘটছে সেটা জানার জন্য তুমি কিন্তু বাসায় বসেই এখন BBC.com বা AFP বা যে কোনো ধরনের ওয়েবসাইট, সব কিছুই তুমি বাসায় বসেই ব্যবহার করতে পারো। আচ্ছা, এমনকি তারা তাদের সুখ দুঃখ পাশাপাশি প্রতিবেশীর মতো বিনিময় করছে। যদি কোনো সমস্যায় পড়ে কোনো দেশ, পার্শ্ববর্তী দেশগুলো তার সাহায্যে দ্রুত এগিয়ে আসে, যেটা আমরা আমাদের চারপাশে বর্তমানে দেখছি। এখন তুমি এদেশে বসে কিন্তু অনেক তথ্য জানতে পারো, কোন দেশে কী ঘটছে, কখন কী হচ্ছে, সব তোমার জানার ধারণার মধ্যে রয়েছে। আচ্ছা, আমরা বর্তমানে আমাদের অনুভূতিকে অল্প সময়ের মধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে পারছি। যেটা বললাম যে যদি তোমার কোনো আত্মীয় থাকে তার কাছে তুমি সহজেই কিছু পাঠাতে পারছো, বা বাইরের দেশে তোমার যদি কোনো বন্ধু থাকে খুব সহজেই জানতে পারছে তোমার কথাবার্তাগুলো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ বা পিন্টারেস্ট বা ইউটিউব, যেটাই হোক না কেন, এই যে সোশ্যাল মিডিয়া, এগুলোর মাধ্যমে, বা ব্লগও হতে পারে। আচ্ছা, পৃথিবীব্যাপী বর্তমানে স্বল্প সময়ে এই যোগাযোগ সুবিধার ফলেই বিশ্বকে একটি সেরা গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে, কারণ সবাই সবার সাথে কানেক্টেড আছে। এজন্যই বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলা হয়। অনেক সমাজবিজ্ঞানী এবং অনেক দার্শনিক বিশ্বগ্রামের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা হার্বার্ট মার্শাল ম্যাকলুহানের কথা বললাম, তিনি হচ্ছে তার গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইতে প্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটির ধারণা দেন। এদিকে রোল্যান্ড রবার্টসন আবার বলেন বিশ্বগ্রাম সম্পর্কে যে বিশ্বায়ন হচ্ছে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা। কারণ বিশ্বগ্রামের সাথে আবার বিশ্বায়ন দুটি কিন্তু পরস্পর সম্পর্কিত, দুটি আলাদা না, একই সাথে দুটি যুক্ত। আবার মার্টিন আলব্রো বলেন বিশ্বায়ন হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার একটি প্রক্রিয়া। সামগ্রিক কমিউনিটি মানে যেখানে কোনো লিমিটেশন থাকবে না, কোনো সীমানা থাকবে না, সবাই সবার সাথে যে কানেক্টেড থাকতে পারবে। আচ্ছা, আরেকজন সংজ্ঞায় বলছেন যে বিশ্বায়ন হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ। মানে প্রগাঢ়করণ মনে হচ্ছে যে আরও ঘনীভূত করা বা ঘন করা বা বেশি করা বা বাড়ানো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি, মানে বিশ্বায়নের সংজ্ঞা সম্পর্কে আমরা বলতে পারি যে বিশ্বায়ন হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি হচ্ছে একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে তারা তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা এগুলো বিনিময় করতে পারে। তাহলে আমরা দেখো বিশ্বগ্রামের যে সংজ্ঞা বা বিশ্বগ্রাম তোমরা ব্যাখ্যা করবে যেভাবে, সেটা সম্পর্কে এভাবে বলবে তোমরা যে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে ও একে অপরকে সেবা প্রদান করে থাকে। তার মানে খেয়াল করো এখানে যেটা আমরা বলছি যে এমন একটি সামাজিক ব্যবস্থা, সামাজিক বা সাংস্কৃতিক যেটাই বলি না কেন, আমরা পৃথিবীর সকল প্রান্তের মানুষ একটি একক সমাজে বাস করে। মানে ওই যে আমরা যেটা বললাম যে আমরা এই দেশে থেকেও বাইরের দেশের অনেক কিছু ব্যবহার করতে পারি, দেখতে পারি, তারপরে হচ্ছে অনেক কিছু কিনতে পারি। এই হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক যে বিষয় সেটার কথা বলা হচ্ছে। এবং এখানে দেখো আরও বলা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া
ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এখন ইলেকট্রনিক মিডিয়া আবার কি জিনিস? ইলেকট্রনিক মিডিয়াটা হচ্ছে তোমরা টিভি দেখো, রেডিও শোনো, তারপরে হচ্ছে যে পত্রিকা পড়তে পারো, মানে পত্রিকা বলতে যেটা হচ্ছে অনলাইন ভার্সন সেটা ইলেকট্রনিক মিডিয়াতে পড়বে, আর যেটা ছাপানো হয় সেটা হচ্ছে যে প্রিন্ট ভার্সনে পড়বে। আর হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, তারপরে হচ্ছে যে স্কাইপ বা হচ্ছে ওইদিকে মাই স্পেস, টুইটার, হোয়াটসঅ্যাপ, যেটাই বলো না কেন এই সবই হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। ও আরও আছে, আমরা যদি যে কোনো নিউজ পোর্টালের কথা বলি বা ওয়েবসাইটের কথা বলি বা যে কোনো ধরনের ওয়েবসাইট, সবই কিন্তু হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। যেমন প্রথম আলো .com-এর কথা বলতে পারো তোমরা, অথবা যমুনা টিভি .com, যেটাই হোক না কেন সবই ইলেকট্রনিক মিডিয়া। তো এগুলোর মাধ্যমে তারা কি করতে পারছে, এবং তথ্য প্রযুক্তি মানে ওই যে অনলাইন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে এগুলো আমরা সবাই ব্যবহার করতে পারি। এবং এর মাধ্যমে তারা কি করে দেখো, তারা সহজেই তাদের চিন্তা চেতনা শেয়ার করে, অভিজ্ঞতা শেয়ার করে, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এগুলো বিনিময় করতে পারে এবং একে অপরকে সেবা প্রদান করে। আচ্ছা, তো বিশ্বগ্রাম সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়ে গেলে, এখন আসো আমরা আরও একটু জানি বিশ্বগ্রাম সম্পর্কে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW আবিষ্কারের অনেক আগেই এই গ্লোবাল ভিলেজ শব্দের ধারণা পাওয়া যায়। আর WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে যখন আমরা কোনো কিছু সার্চ করি, মনে করো যে আমরা হচ্ছে যে প্রথম আলোতে যাব, তাহলে আমরা কি www.prothomalo.com এরকমভাবেই সার্চ করি, তাই না? প্রত্যেকটা ওয়েবসাইটের ঠিকানার আগেই হচ্ছে এই 3টা W থাকে, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থাকে। আচ্ছা, বিশ্বের যে কোনো প্রান্তে এখন সবাই যোগাযোগ করতে পারে, যেটা আমরা সবাই জানি, স্কাইপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মাই স্পেস, টুইটার, এর মাধ্যমে হচ্ছে কথা বলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, গবেষণার সুযোগ সৃষ্টি করে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি ইলেকট্রনিক টেকনোলজির মাধ্যমে আইসিটি বিশ্বগ্রাম তৈরিতে ক্রমবর্ধমান উন্নতি সাধন করেছে। তার মানে ইলেকট্রনিক টেকনোলজির মাধ্যমে আইসিটি মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বগ্রাম তৈরিতে, যদি এটা না থাকতো, মানে ইলেকট্রনিক টেকনোলজি যদি না থাকতো, তাহলে বিশ্বগ্রামটা এত দ্রুত বিস্তার লাভ করতে পারতো না। আচ্ছা, আমরা আরও বলতে পারি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বা কমিউনিটি, যেখানে কমিউনিটির সকল সদস্য ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলে বসবাসযোগ্য পৃথিবীর ক্রমশ ছোট হয়ে আসছে, মানে ছোট গ্রামে পরিণত হচ্ছে, কারণ সব তথ্য সবাই খুব অল্প সময়ের মধ্যে জানতে পারছে, তাদের সাংস্কৃতিক বিষয়গুলো আদান প্রদান করতে পারছে। এই জন্যই বর্তমানে বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার, বা তথ্যই হচ্ছে শক্তি বা ক্ষমতার উৎস। আচ্ছা, পৃথিবীর সব দেশেই গ্রামের সকল মানুষের মধ্যে পরস্পর সম্পর্ক ও সহযোগিতা বর্তমান সময়ে বিদ্যমান রয়েছে। তথ্য প্রযুক্তির উন্নতির কারণে এবং ইন্টারনেটের যথোপযুক্ত ব্যবহারের ফলেই বিশ্ব আজ গ্রামের মতো ছোট হয়ে আসছে। এই জন্যই বিশ্বগ্রামের কথা বলা হচ্ছে। আচ্ছা, ভালো কথা। বিশ্বগ্রাম সম্পর্কে আমরা মোটামুটি বেশ অনেকটা আইডিয়া পেয়ে গেলাম। এখন চলো আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান দেখি, বা বিশ্বগ্রামের উপাদান কি কি আছে, অর্থাৎ এলিমেন্টস অফ এস্টাবলিশিং গ্লোবাল ভিলেজ। আমরা যদি গ্লোবাল ভিলেজ তৈরি করতে চাই, কোন কোন উপাদানগুলো আমাদের লাগবে? এখানে যে বিষয়গুলো আমাদের লাগবে সেটা হচ্ছে প্রথমত হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এরপরে সফটওয়্যার বা প্রোগ্রামসমূহ, ব্যক্তিবর্গের সক্ষমতা, ডেটা বা ইনফরমেশন এবং ইন্টারনেটের সংযুক্ততা। আচ্ছা, তো প্রথমে যেটা বলা হচ্ছে যে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এটা কি জিনিস, বিশ্বগ্রামে কেন এটা প্রয়োজন? হার্ডওয়্যার বলতে কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্টকে বোঝায়। আর কম্পিউটার তো তোমরা সবাই চিনো, তোমাদের বাড়িতে হয়তো সবারই কম্পিউটার আছে, অথবা যদি না থেকেও থাকে তোমরা বিভিন্ন দোকানে কম্পিউটার দেখেছো, আর যদি না দেখেও থাকো তোমাদের কলেজে দেখেছো, অথবা গুগল থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে হার্ডওয়্যার বলতে কি বোঝানো হচ্ছে? কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্ট, মানে ফিজিক্যাল কম্পোনেন্ট বলতে বোঝায় যে কম্পোনেন্টগুলো বা যে যন্ত্রগুলো আমরা ধরতে পারি। যেমন হচ্ছে আমরা মাউস ধরতে পারি, কিবোর্ড ধরতে পারি, মনিটর ধরতে পারি, সিপিইউ ধরতে পারি, সাউন্ড বক্স ধরতে পারি, ইউপিএস ধরতে পারি, মানে টাচ করতে পারি। যেমন আরও বলা যায় বিভিন্ন পার্টস কম্পিউটারের, বিভিন্ন প্রিন্টেড সার্কিট বোর্ড হতে পারে, ডিসপ্লে হতে পারে, প্রিন্টার হতে পারে, আর কি কম্পিউটারের আরও যে পার্টস আছে সেটাও হতে পারে, অনেক রকম আছে এখানে। বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য এটি ব্যবহার করা হয়, মানে এই যে কম্পিউটারটাকে ব্যবহার করা হয়। এছাড়াও কম্পিউটারের সাথে মোবাইল ফোন তোমাদের সবারই আছে বা সবাই চেনো, সেটা হচ্ছে টাচ ফোন হতে পারে, বা নর্মাল ফোন বা স্মার্টফোন হতে পারে, অথবা অডিও, এছাড়া অডিও ভিডিও রেকর্ডার,
মানে অডিও রেকর্ডার বা ভিডিও ক্যামেরা, ভিডিও রেকর্ডার, ওগুলো, ওয়েবক্যাম, তারপর স্যাটেলাইট রেডিও, টেলিভিশন, এগুলো হচ্ছে হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত। মানে এই যে যেগুলোর কথা বললাম এগুলো কিন্তু আমরা ধরতে পারি, মানে টাচ করতে পারি। আচ্ছা, ওকে, তাহলে বিশ্বগ্রামের প্রথম একটা উপাদান যেটা যেটা সেটা হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই উদাহরণগুলো মনে রাখবে, যেমন বিভিন্ন যন্ত্রাংশ, হার্ডওয়্যার, বিভিন্ন প্রিন্টেড সার্কিট বোর্ড, ডিসপ্লে, প্রিন্টার, এগুলো, মোবাইল ফোন, স্মার্টফোন, অডিও ভিডিও রেকর্ডার ইত্যাদি, ওয়েবক্যাম, স্যাটেলাইট, এগুলো, রেডিও, টেলিভিশন ইত্যাদি। আচ্ছা, এখন আসো সফটওয়্যার বা প্রোগ্রাম, এটা কি জিনিস? আচ্ছা, কম্পিউটারকে চালানোর জন্য বা কম্পিউটার রান করার জন্য বা কম্পিউটারকে যদি মানে কাজ করানোর জন্য, উপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোনো সমস্যার সমাধানের জন্য যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি বা যে প্রোগ্রাম আমরা ব্যবহার করি ওগুলোকেই প্রোগ্রাম সফটওয়্যার বলা হয়। যেমন তোমরা হচ্ছে যে উইন্ডোজ 10, 11, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি বা উবান্টু, এগুলোর কথা শুনেছ। এগুলো হচ্ছে আমাদের ওই কম্পিউটারটাকে চালানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এই কম্পিউটার চালানোর জন্য আমাদের কি প্রয়োজন? সফটওয়্যার প্রয়োজন। যেমন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, যেটা আমি একটু আগে বললাম, উইন্ডোজের ইয়াগুলো আর কি। তারপরে ব্রাউজিং সফটওয়্যার হতে পারে, যেমন ব্রাউজিং সফটওয়্যার বলতে গুগল ক্রোম, যেটাতে তোমরা ইন্টারনেট ব্যবহার করো, ওয়েবসাইট ভিজিট করো, অথবা মজিলা ফায়ারফক্স হতে পারে, মাইক্রোসফটের এজ হতে পারে। আচ্ছা, এছাড়াও কমিউনিকেটিং সফটওয়্যার হতে পারে, স্কাইপ হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ভাইবার হতে পারে, তারপরে হচ্ছে যে জুম হতে পারে, গুগল হচ্ছে যেটাকে বলে কি গুগল মিট হতে পারে। আচ্ছা, এগুলো। আর প্রোগ্রামিং ভাষা, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারগুলো তৈরি করার জন্য যে একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় বা একটা ভাষার প্রয়োজন হয়, সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এরপরে আসে ব্যক্তিবর্গের সক্ষমতা বা হিউম্যান ক্যাপাসিটি। এটা কি জিনিস? আচ্ছা, ব্যক্তিবর্গের সক্ষমতা হচ্ছে যে এই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই দুটোর কথা আমরা বললাম, এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার রান করার জন্য বা এগুলো চালানোর জন্য পর্যাপ্ত স্কিল সম্পন্ন মানুষ বা ব্যক্তিবর্গ বা পিপল যারা এগুলো ব্যবহার করতে পারবে, এটাকে বলা হচ্ছে হিউম্যান ক্যাপাসিটি। এরপরে আসো ডেটা বা ইনফরমেশন। ডেটা বা ইনফরমেশন কি জিনিস? আচ্ছা, ডেটা বা উপাত্ত হলো তথ্যের উপাদান। মানে ডেটা, যেটা আমরা বলছি যে ডেটা বা উপাত্ত, মানে এটার বাংলা যেটা, এটা হলো তথ্যের উপাদান। অর্থাৎ ডেটা হচ্ছে তথ্যের মৌলিক ধারণা, যেটা হচ্ছে সাজালে আমরা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য বা ইনফরমেশন তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, তার মানে ডেটা হচ্ছে র টাইপের জিনিস, যেটা দ্বারা প্রসেস করে আমরা ইনফরমেশন পাই বা তথ্য পাই। এটি অঙ্ক, বর্ণনা, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, অনেক সময় গ্রাফও হতে পারে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ডেটা প্রসেসিং করে মানুষের কল্যাণের জন্য তথ্যে পরিণত করা হয় ডেটাগুলোকে। আচ্ছা, বিশ্বগ্রাম সৃষ্টিতে ডেটা আদান প্রদান খুব গুরুত্বপূর্ণ ভূমিকাই হচ্ছে পালন করে। তাহলে ডেটার মধ্যে কি থাকে? র একটা ভাব থাকে, বা একেবারেই হচ্ছে যেটাকে হচ্ছে ফিল্টারিং করার প্রয়োজন হয় সেটা করে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। এরপরে পঞ্চম উপাদান যেটা, সেটা হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা, ইন্টারনেট কানেক্টিভিটি। ইন্টারনেট সংযুক্ততা ছাড়া বিশ্বগ্রাম প্রায় অসম্ভব। মানে ইন্টারনেট না থাকলে আমরা কোনোভাবেই বিশ্বগ্রামে যুক্ত হতে পারবো না। মনে করো ব্রডব্যান্ড ইন্টারনেট বা মোবাইল ইন্টারনেট, যেটাই বলো না কেন, এইটা যদি না থাকে তাহলে তুমি কানেক্টেড থাকতে পারবে না। তুমি কোনো কিছু ওপেন করতে পারবে না, কোনো কিছু ব্রাউজ করতে পারবে না, কোনো ওয়েবসাইটে যেতে পারবে না। আচ্ছা, এই জন্য ইন্টারনেটের সংযুক্ততা প্রয়োজন। তাহলে আমরা এখন কি শিখলাম? আমরা একটু ছোট করে দেখে নিই যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন উপাদানগুলো আমাদের লাগে। আমাদের হার্ডওয়্যার বা কম্পিউটার লাগে, প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার লাগে, ব্যক্তিবর্গের সক্ষমতা লাগে, ডেটা বা ইনফরমেশন লাগে, এবং ইন্টারনেটের সংযুক্ততা লাগে, মানে ইন্টারনেট কানেকশন। আচ্ছা, ভালো কথা। চলো আমরা সামনের দিকে যাই। বিশ্বগ্রাম সৃষ্টির কারণ, বিশ্বগ্রামটা আসলে কেন সৃষ্টি হয়েছিল সেটা দেখি আমরা, চলো। আচ্ছা, বিশ্বগ্রাম সৃষ্টির কারণ সেটা হচ্ছে, মূলত বিশ্বগ্রাম তৈরি হয়েছিল যে কারণে, সেটা হচ্ছে মানে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর বিকাশ। বিশ্বকে এক জায়গায় বা একটা ছাতার নিচে নিয়ে আসার জন্য, যুক্ত করার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছিল ঔপনিবেশিক যুগের প্রথম দিকে সারা দুনিয়া জুড়ে ওই টেলিগ্রাফ লাইন স্থাপনের মাধ্যমে। মানে গ্রাফের কথা তোমরা সবাই জানো, আগে টেলিগ্রাফ আবিষ্কার করা হয়েছিল, যদিও সেটা অনেক পুরাতন। আচ্ছা, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কম্পিউটারের উদ্ভাবন ঘটে। কখন কম্পিউটার হয়? সেটা হচ্ছে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, এবং 1969 সালে, আমাদের সালগুলো গুরুত্বপূর্ণ। 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে আরপানেট নামক
একটি প্রজেক্টের মাধ্যমে ইন্টারনেটে শুরু হয়। কবে? 1969 সালে আরপানেট নামক প্রজেক্টের মাধ্যমে ইন্টারনেটের শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম 1969 সালে, আচ্ছা সেটা হচ্ছে আমরা 1969 সালে, তারপর হচ্ছে আরপানেট, এটা গুরুত্বপূর্ণ, এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর একটা উদ্যোগ নেয় যে আচ্ছা ঠিক আছে আমরা ইন্টারনেটটা এইভাবে এটাকে ইন্টারনেট নামক একটা জিনিস হচ্ছে বা বস্তু তৈরি করলাম। আচ্ছা, ইন্টারনেট এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম, যেটা বহুদেশীয় বা আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম। বিশ্বগ্রামের দ্বিতীয় যে কারণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশ্বের কেন্দ্রের এবং কেন্দ্রের বাইরে কোনো কোনো অঞ্চলে বিশাল বহুজাতিক সংস্থা গড়ে ওঠা। বড় বড় অনেক যে বহুজাতিক সংস্থা বা বেসরকারি সংস্থা গড়ে উঠেছে তাদের সাথে, মানে প্রত্যেকটা দেশের সাথে যাতে সেগুলো কানেক্টেড থাকে, যাতে যুক্ত থাকে, সেই জন্য বিশ্বগ্রাম ধারণা এসেছিল। বহুজাতিক সংস্থা তাদের প্রযুক্তি ও ব্যবসায়িক কৌশল এক দেশ থেকে অন্য দেশে প্রসার ঘটায়, যার জন্য বিশ্বগ্রাম প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন বহুজাতিক সংস্থাগুলো বা প্রতিষ্ঠানগুলো ইউরোপে উৎপাদন শুরু করে। এরপরে 1970 সালের পর ইউরোপীয় সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন শুরু করে, অর্থাৎ একই সময়ে জাপানি সংস্থাগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায় উৎপাদন শুরু করে। এভাবে কি হয়, বহুজাতিক সংস্থা অর্থনৈতিক একই ভবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে দেখো এখানে যে বহুজাতিক সংস্থা আছে সেগুলো কিন্তু যেহেতু দেশে দেশে তারা কি করে, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে, বা তারা চায় যে বিভিন্ন দেশে তারা যাতে ছড়িয়ে পড়তে পারে। এই জন্য বিশ্বগ্রামের ধারণাটা সামনে আসে এবং এটা তৈরি হয়। আচ্ছা, এখন আসো বিশ্বায়নের বৈশিষ্ট্য দেখি আমরা। বিশ্বায়নের কি কি বৈশিষ্ট্য থাকে? বিশ্বায়নের মূলত 4টি বৈশিষ্ট্য আমরা দেখি। প্রথমত হচ্ছে ভৌগোলিক অবস্থানের ঊর্ধ্বে সামাজিক নতুন বিন্যাস, যার মাধ্যমে দূরের মানুষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন করা সম্ভব। এই সামাজিক সম্পর্কের মধ্যে ক্ষমতার নতুন বিন্যাসও তৈরি হচ্ছে। তার মানে কি বলা হচ্ছে এখানে, খেয়াল করো যে ভৌগোলিক অবস্থানের ঊর্ধ্বে মানে আমাদের জায়গা কোনো ম্যাটার না, বা আমাদের জায়গা কোনো ফ্যাক্টর না। আমরা আমাদের দেশে বসে, মানে বাংলাদেশ, ভারত, তারপরে হচ্ছে যে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, কানাডা, নিউজিল্যান্ড, যেটাই বলি না কেন, সব দেশের মানে মানুষের সাথে আমরা তাৎক্ষণিক যোগাযোগ রাখতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি, তাই না? আচ্ছা, তারপরে এর মাধ্যমে কি হচ্ছে, সামাজিক সম্পর্কের মধ্যে ক্ষমতার নতুন বিন্যাস, মানে হচ্ছে যে খেয়াল করো যখন আমরা সবাই সবার সাথে কানেক্টেড থাকতে পারছি তখন কি হচ্ছে, সব কিছু সম্পর্কে আমরা জানছি। এক ধরনের একটা কি হচ্ছে যে আমাদের অনেক কিছু জানা, বোঝা, শেখা ক্ষমতা সব কিছু চেঞ্জ হচ্ছে, নতুন একটা বিন্যাস তৈরি হচ্ছে, আমাদের ইনফরমেশন পাওয়ার তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের এবং বিনিময়ের ব্যাপ্তি, গভীরতা এবং প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কি বলা হচ্ছে এখানে, খেয়াল করি আমরা। আসলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের এবং বিনিময়ের ব্যাপ্তি, গভীরতা, গতি এবং প্রভাব, মানে হচ্ছে যে কী হচ্ছে, সামাজিক সম্পর্ক আমরা পরস্পরের সাথে কানেক্টেড থাকতে পারছি, যুক্ত থাকতে পারছি, অনেক কিছু আদান প্রদান করতে পারছি। এতে কি হচ্ছে যে আমরা অনেক বেনিফিট পাচ্ছি, অনেক সুবিধা পাচ্ছি। বিদেশের অনেক প্রভাব আমাদের মাঝে আসছে, আমাদের প্রভাব তাদের মাঝে যাচ্ছে, এইরকম বিষয়টা। 3 নাম্বার, নতুন নেটওয়ার্ক এবং যোগাযোগের গ্রন্থি সৃষ্টি হচ্ছে। এটা একটু আমরা ব্যাখ্যা করব। অনেক সমাজবিজ্ঞানী একে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা বলে ব্যাখ্যা করছেন, যদিও পশ্চিমা দেশসমূহে এর উৎপত্তি, তথাপি এটি ক্রমশ যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, কি বলা হচ্ছে, নতুন নেটওয়ার্ক এবং যোগাযোগের গ্রন্থি, মানে হচ্ছে এখানে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা, তার মানে নতুন নেটওয়ার্ক এবং যোগাযোগের গ্রন্থি, অর্থাৎ আমাদের মধ্যে জ্ঞানগুলো বেশি পরিমাণে বাড়ছে বা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি হচ্ছে। কারণ বিশ্বগ্রামের মধ্যে যে কথাগুলোই বারবার আসবে আমাদের, তখন দেখবে যে ওখানে তথ্য উপাত্তের কথা বলা হচ্ছে, মানে ডেটা এবং ইনফরমেশন, এই দুটির কথাই বারবার করে বলা হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে কি যে সব দেশসমূহে হচ্ছে এটা ছড়িয়ে পড়ছে, যোগাযোগের একটা ক্ষেত্র তৈরি করছে, জানাশোনার ক্ষেত্র তৈরি করছে। 4 নম্বর বৈশিষ্ট্য এবং শেষ বৈশিষ্ট্য যেটা, বিশ্বায়ন কোনো একমুখী প্রক্রিয়া নয়, দুটি বিপরীত বা অনেকের মতে দ্বান্দ্বিক প্রক্রিয়া এর সাথে জড়িত। এর প্রথমটা কি, বিশ্বমুখীনতা বা গ্লোবাল, যার মাধ্যমে বিশ্বের ভিন্ন ভিন্ন সমাজ, প্রতিষ্ঠান এবং সংস্কৃতি সমরূপ ধারণ করে।
অন্যটি হচ্ছে স্থানিকতা বা লোকাল, যার মাধ্যমে প্রান্তিক সমাজ, প্রতিষ্ঠান এবং সংস্কৃতির গুরুত্ব অর্জন করে এবং সেগুলো শক্তিশালী হয়। যেমন উদাহরণ বলতে পারি আমরা যে বিলুপ্তপ্রায় ভাষাগুলোর প্রতি এখন নতুন করে দৃষ্টিপাত করা হচ্ছে এবং সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। তার মানে এটা হচ্ছে কি যে এখানে খেয়াল করো, এখানে বিলুপ্তপ্রায় যে ভাষাগুলো আগে বিলুপ্ত হয়ে গেছে, এখন এগুলোকে আবার নতুন করে আবিষ্কার করে এগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে। তার মানে গ্লোবাল যে বিষয়টা ছিল আমাদের, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন সমাজ প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের সংস্কৃতি, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি, সেগুলো সংরক্ষণ করা হচ্ছে। এবং একই সাথে লোকাল যে বিষয়টা, সেটাও হচ্ছে কি করা হচ্ছে, শক্তিশালী করা হচ্ছে, সেগুলো সংরক্ষণ করা হচ্ছে। অর্থাৎ এখানে গ্লোবাল বা লোকাল এটা কিন্তু একটা দ্বিমুখী প্রক্রিয়া। এবং যখন আমরা গ্লোবালের কথাই বলবো বা গ্লোবালাইজেশনের কথাই বলি, তখন কিন্তু সেটা একমুখী না, দ্বিমুখী হয়। কারণ আমরা অন্যদের ফলো করি, আমাদেরকেও আবার আরেকজন ফলো করে, মানে বিষয়টা হচ্ছে এইরকম আর কি। মানে শুধু আমাদের না, যদি আমরা যে কোনো দেশের কথাই বলি বা যে ব্যবস্থার কথাই বলি না কেন, দেখবে যে অনেক কিছুই আসলে অনুসরণ করার মতো। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা বিশ্বায়নের যে বৈশিষ্ট্য সেটা শিখলাম। চলো আমরা এখন সামনের দিকে যাই, বা আমরা সামনে কিছু পড়াশোনা করি যে বিশ্বায়নের মাধ্যমসমূহ কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, বিশ্বায়ন কোনো সংকীর্ণ ধারণা নয়, বা এটা আসলে খুব মানে ছোট কিছু না, এটা অনেক বড় একটা কিছু। এটা হচ্ছে কি বহুমাত্রিক একটা প্রক্রিয়া। এর বহিঃপ্রকাশ্য বিভিন্নমুখী, বিভিন্নভাবে আমরা এটাকে বহিঃপ্রকাশ ঘটাতে পারি মানুষের সামনে, এটা সম্পর্কে মানুষের সামনে তুলে ধরতে পারি। আচ্ছা, বহুজাতিক সংস্থার মধ্যে কি কি রয়েছে? দেখো, জাতিসংঘ আছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা আছে, বিশ্ব ব্যাংক আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আছে। এইসব সংস্থা বিশ্ব অর্থনীতির সম্প্রসারণে ব্যাপক ভূমিকা পালন করে। তথ্য ও প্রযুক্তির বিকাশ, বিশ্ব যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে বিশ্বের সভ্যতা ও জনসমাজের পারস্পরিক নৈকট্য সুদৃঢ় করেছে। আর এইসবের ফলে বিশ্বায়ন প্রক্রিয়া হয়েছে ত্বরান্বিত। তার মানে বিশ্বায়নের ক্ষেত্রে দেখো যে বিশ্বায়ন কোনো সংকীর্ণ ধারণা না, এটা বহুমাত্রিক, অনেক বহুজাতিক সংস্থা, যেমন জাতিসংঘ, আন্তর্জাতিক শ্রম সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা বা বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটা IMF, এটার নাম তোমরা সবাই জানো। এটা হচ্ছে যে বিশ্ব অর্থনীতির সম্প্রসারণে ব্যাপক ভূমিকা পালন করে। মানে বিশ্ব অর্থনীতি মানে দেখবে যে প্রত্যেকটা দেশই হচ্ছে এই সংস্থাগুলোর সদস্য, প্রত্যেকটা দেশকেই হচ্ছে এই সংস্থাগুলো, মানে যেগুলো আর্থিক, দেখবে যেগুলো ঋণ দিয়ে থাকে। আচ্ছা, ঋণ দিয়ে থাকে, বিভিন্ন সাহায্য করে থাকে, বিভিন্ন রকমের প্রজেক্টে সাহায্য করে, অনেক রকম বিষয় এখানে থাকে। আর এই বিষয়গুলোই হচ্ছে বিশ্বায়নকে ত্বরান্বিত করে। এখন আসো বিশ্বায়নের ইতিবাচক কী কী সম্ভাবনা আছে সেটা আমরা দেখি। বিশ্বায়নের ইতিবাচক সম্ভাবনা। আচ্ছা, বিশ্বায়নের আসলে মানে পজিটিভ নেগেটিভ দুটি বিষয় আছে। প্রথমে আমরা ইতিবাচক বা ভালো দিকগুলো দেখি। বিশ্বায়ন হচ্ছে একটা কি বলবো, ব্যাপক একটি প্রত্যয় বা বিশাল একটা ধারণা। কালের বিবর্তনে মানুষের রুচি মানসিকতার পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদা ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে অনেক। আর এই চাহিদা পূরণ করে কোনো কোনো ক্ষুদ্র জনসমাজের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে যখন বলা যায় যেখানে সম্পদের তুলনায় চাহিদা বেশি, তখন তাদেরকে বাধ্য হয়ে বিশ্বায়নে অঙ্গীভূত হতে হচ্ছে, বা বিশ্বায়নে যুক্ত হতে হচ্ছে। কিভাবে হতে হচ্ছে? যে আমাদের কিন্তু যে বাইরের দেশগুলোর উপরে নির্ভরশীল হতে হয় বিভিন্ন কারণে, আর্থিক হোক বা সামাজিক হোক বা অর্থনৈতিক হোক, বিভিন্ন কারণে। এছাড়াও পশ্চিমা বিশ্বের উন্নত কলাকৌশল, তাদের টেকনোলজি, তাদের যে মানে যেটা বলবো যে তাদের জীবন ধারণ, চলাচল, হ্যাঁ, তাদের প্রযুক্তি, এসবের বিকাশ ঘটিয়ে এসব দেশ তাদের সহযোগী ভাবতে পারছে। মানে আমরা যখন স্বল্পোন্নত দেশগুলো যখন তাদের সাথে একীভূত হয়ে যাচ্ছি, তাদেরকে ফলো করছি, মানে বিশ্বগ্রামে যখন যুক্ত হয়ে যাচ্ছি, তাদের সাথে কানেক্টেড হচ্ছি, তখন আমরা মনে করছি যে হ্যাঁ, আমরা তাদের মতো হতে পারছি বা কিছুটা আমরা বেটার কিছু পাচ্ছি। আচ্ছা, এর মাধ্যমে কি হয় যে আমরা দেখা যায় যে বিশ্বায়নের মাধ্যমে খেয়াল করো যে আমরা অনেক কিছুই কিন্তু এখন ব্যবহার করতে পারি বা অনেক আপডেট হয়েছি। আমাদের অনেক লিমিটেশন বা সীমাবদ্ধতা থাকলেও অনেক ভালো ভালো কিছু আমরা এখন পাই। আচ্ছা আচ্ছা এখন বিশ্বায়নের কিছু ইতিবাচক সম্ভাবনা, যেটা হচ্ছে সংক্ষেপে পয়েন্ট আকারে দেখবো আমরা। চলো সেগুলোকে দেখি। প্রথমে হচ্ছে যে কোনো স্থানের সাথে তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ সম্ভব হয় বিশ্বায়নের মাধ্যমে। কীভাবে? সেটা হচ্ছে তাৎক্ষণিক কার্যকর যোগাযোগ, অর্থাৎ আমরা যে ইলেকট্রনিক মিডিয়ার কথা বললাম বা ইলেকট্রনিক মিডিয়াম, তার মাধ্যমে আমরা খুব সহজেই যোগাযোগ করতে পারি যে কোনো স্থানের সাথে। দ্বিতীয়ত, কম খরচে বিশ্বের যে কোনো প্রান্তের লোকের সাথে যোগাযোগ করা সম্ভব।
যেমন বিদেশে যে কেউ থাকে তাদের সাথে আমরা খুব সহজেই ইমো বা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে এখন কথাবার্তা বলতে পারি, বা মেসেঞ্জারও বলতে পারি, বা অনেক যে মানে লাইনের মাধ্যমে বলতে পারি, মানে অ্যাপের মাধ্যমে অনেক ইয়ে আছে, স্কাইপ আছে। আচ্ছা, কম খরচে, অল্প খরচে এতে যোগাযোগ করা যায়। এরপরে কি আছে, মনুষ্য শক্তির অপচয় রোধ, কাজের দক্ষতা গতি বৃদ্ধি পেয়েছে। এখন আমরা অনেক প্রযুক্তি ব্যবহার করি অনেক কিছু করার জন্য। এখন আমাদের অনেক রোবোটিক সিস্টেম আছে, আর্টিফিশিয়াল সিস্টেম আছে, অনেক অটোমেশন আছে, যার মাধ্যমে আমাদের কাজের গতি এবং দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এরপরে আছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে এবং লেনদেন সহজতর হচ্ছে। ব্যবসা বাণিজ্য এখন আমরা যেটা করতে পারি যে বহুজাতিক সংস্থা আমাদেরকে সাহায্য করে। তারপর আমাদের যদি এখানে একটা মানে একটা বিজনেস থাকে, সেই বিজনেসকে আমরা চাইলে বাইরের দেশেও সেটাকে এক্সপ্যান্ড বা প্রসারিত করতে পারি। আমরা হচ্ছে এখন খুব সহজে পেওনিয়ার বা পেপাল এর মাধ্যমে, বা বিকাশও যদি বলি, মানে বিকাশ তো আমাদের দেশের মধ্যে, ইন্টারন্যাশনালি পেপাল বা পেওনিয়ারের মাধ্যমে আমরা লেনদেন করতে পারি। শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রদান সহজ হয়েছে এবং বিভিন্ন গবেষণার ফলাফল জানা যাচ্ছে খুব সহজে, খুব দ্রুত সময়ের মধ্যে। এখন তোমরা দেখবে যে অনলাইনে তুমি মানে অনলাইনে অনেক কোর্স করতে পারবে, যেটা বাইরের অনেক দেশের কোর্স, যেমন ইউডেমি বা কোর্সেরা, এইসব জায়গা থেকে তুমি যেটা, অথবা খান একাডেমি, তুমি ভালো ভালো অনেক কিছু শিখতে পারবে তোমার দেশে বসে থেকে বা তোমার বাসায় বসে থেকে, এবং এখান থেকে তারা সার্টিফিকেটও প্রোভাইড করে থাকে। নেক্সট কি, নেক্সট হচ্ছে মানুষের স্বাস্থ্য ও উন্নত চিকিৎসা সেবা পাওয়া সহজতর হয়েছে। মানুষ এখন যেটা করতে পারে যে প্রয়োজনে এই দেশ থেকে অন্য দেশের মেডিকেলে বুকিং দিয়ে সেখানে গিয়ে স্বাস্থ্যসেবা নিতে পারে বা ডাক্তার দেখাতে পারে, অথবা টেলিমেডিসিনের মাধ্যমেও তারা ডাক্তারদের সাথে কনসাল্টিং করতে পারে। আচ্ছা, এরপরে মানব সম্পদ উন্নয়ন ও সকল ব্যবস্থাপনার খরচ কমে আসছে। অর্থাৎ যখন আমরা একটা গ্রামের আন্ডারে চলে যাচ্ছি, যেটা বিশ্বগ্রাম, মানে একটা জায়গাতে আমরা একীভূত হচ্ছি, তখন আমাদের সব ব্যবস্থাপনার খরচ কমে যাচ্ছে। খেয়াল করো যে আমরা কিন্তু অনলাইনে অনেক কম খরচে অনেক কিছু মানে করতে পারি, কথাবার্তা বলতে পারি, অডিও কল, ভিডিও কল, মেসেজিং, ফাইল শেয়ারিং, অনেক কিছু। জীবনযাত্রার মান উন্নত হয়েছে কেন? হ্যাঁ, জীবনযাত্রার মান উন্নত হয়েছে যেহেতু আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। মান অবশ্যই উন্নত হয়েছে, বাসায় বসে কত কিছু করা সম্ভব এখন। আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাচ্ছে। তোমরা ফ্রিল্যান্সারদের কথা জানো, তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে কি করে, অনেক বৈদেশিক মুদ্রা বা বাইরের দেশের টাকা এই দেশে নিয়ে আসছে, মানে ডলার নিয়ে আসছে। আচ্ছা, এরপরে যে কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া সম্ভব। কোনো কিছু যখন তুমি খুঁজে পাচ্ছ না, বই কোনো কিছু তোমার জানা দরকার, তুমি সেটা লিখে গুগলে সার্চ করো, দেখবে ইন্টারনেটে প্রচুর তথ্য পেয়ে যাবে তুমি, এবং প্রচুর বইও পাবে, যেগুলো পিডিএফ বই। অনলাইন লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, ই বুক, অনলাইন পেপার প্রভৃতি সুবিধা ভোগ করা যাচ্ছে। এগুলো সবাই তোমরা পাবে, সবাই ব্যবহার করতে পারো। এগুলো গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। অনলাইন লাইব্রেরি লিখে সার্চ করবে, অনলাইন ইউনিভার্সিটি এগুলো লিখে সার্চ করবে, পেয়ে যাবে। সারা পৃথিবী হাতের মুঠে এসেছে, এটা অবভিয়াসলি বলা যায় যে সব কিছু আমরা খুব সহজে আমাদের সামনে এখন পাচ্ছি, একেবারেই হাতের মুঠোতেই পাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ওই গুগল। আচ্ছা, এখন আসো বিশ্বায়নের নেতিবাচক সম্ভাবনা বা নেগেটিভ সাইড। বিশ্বায়নের তো কিছু নেগেটিভ সাইডও আছে, মানে সব কিছুর যে আসলে শুধু পজিটিভই থাকবে বিষয়টা এরকম না, কিছু নেগেটিভ সাইডও আছে। আচ্ছা, নেগেটিভ সাইডটা কি? ইন্টারনেটে প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা থাকছে না, অর্থাৎ তথ্য চুরি হচ্ছে। অর্থাৎ ইন্টারনেটে কি হয় যে আমরা যখন অনেক তথ্য নেই বা অনেক তথ্য শেয়ার করি, তখন কী হয়, অনেক তথ্য চুরি হয়ে যায়। তোমরা হ্যাকারদের কথা জানো, হ্যাকাররা বিভিন্ন তথ্য চুরি করে। অনেক সময় দেখবে যে ফেসবুক থেকে তথ্য চুরি হয়েছে, গুগল থেকে হয়তো হয়েছে, বা ইনস্টাগ্রাম থেকে হয়েছে, বা অমুক ব্যাংক থেকে তথ্য চুরি হয়েছে, তারপরে অমুক ব্যাংক থেকে হয়তো কোনো কিছু মানে কি বলবো অর্থই হয়তো চুরি হয়েছে, এরকম তোমরা শুনে থাকো। এটা হচ্ছে নেতিবাচক দিক। সবাই সবার সাথে কানেক্টেড, সব কিছু সবার সাথে অনলাইনে কানেক্টেড, এবং একই সাথে এই যে তথ্যের যে গোপনীয়তাটা সেটা থাকছে না। দেখা যাচ্ছে যে তৃতীয় কেউ বা যারা হচ্ছে হ্যাকার টাইপের, তারা দেখা যায় অনেক সময় এগুলো গোপনীয়তা ভঙ্গ করছে বা চুরি করছে, যেটা আমাদের জন্য একটি হুমকি স্বরূপ। সাইবার আক্রমণ বাড়ছে, অনেক সময় অনেক ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তারপরে হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, এটা হচ্ছে সাইবার আক্রমণ। অনেক ওয়েবসাইট হ্যাক হয়, তখন হচ্ছে যে সেগুলোর ব্যবহার করার উপায় থাকে না, এটাকে সাইবার আক্রমণ বলা হয়। এটার কথাও তোমরা শুনেছ। ই কমার্স হুমকির সম্মুখীন হচ্ছে এই বিশ্বগ্রামের মাধ্যমে, মানে বিশ্বায়নের মাধ্যমে। যেটা হচ্ছে যে ই কমার্স হুমকির মুখে যাচ্ছে। কেন ই কমার্স হুমকির মুখে যাচ্ছে? এখন ই কমার্সের ক্ষেত্রে দেখো বিষয়টা হচ্ছে এইরকম, যদি আমরা এভাবে বলি জিনিসটাকে,
যে আমাদের দেশের তো অনেক ই কমার্স আছে। এখন আমি যদি আমাদের দেশে বসে বা আমার দেশে বসে বা যে কোনো দেশে বসে আমি যদি আলিবাবা বা আলি এক্সপ্রেস এইসব যে বাইরের যে ই কমার্স ওয়েবসাইট আছে সেখান থেকে কোনো প্রোডাক্ট কিনতে পারি, সেক্ষেত্রে যারা ওইখান থেকে বেটার সার্ভিস পাবে তারা দেখা যাবে যে হয়তো আমাদের যে লোকাল যে ই কমার্স সেগুলোকে ব্যবহার নাও করতে পারে। সো এই জায়গাতে দেখা যায় কিছুটা হুমকির সমস্যায় তারা পড়ে। আচ্ছা, এখানে পজিটিভ নেগেটিভ নেগেটিভ দুটাই আছে। ইন্টারনেটের ফলে সব কিছু সহজলভ্য হয়ে যায়, যুব সমাজে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে। এটা অবশ্যই হচ্ছে, কারণ কি ইন্টারনেটের মাধ্যমে সব কিছু পাওয়া সম্ভব, খুব সহজে পাওয়া সম্ভব। এবং বিভিন্ন রকমের অনলাইন গেম, বিভিন্ন রকমের ওয়েবসাইট, বিভিন্ন কী বলবো যেটাকে ডেটিং সাইট, এইসব জায়গাগুলোতে বা এইসব ওয়েবসাইটের কারণে দেখা যায় সবাই ম্যাক্সিমাম টাইম ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে। সেই জন্য সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে, মানে সামাজিকতা কমে যাচ্ছে, পারস্পরিক কানেক্টিভিটিটা কমে যাচ্ছে, তারা দেখা যায় ওগুলো নিয়েই ব্যস্ত থাকে। এটা একটা নেগেটিভ দিক। আচ্ছা, এখানে আরও খারাপ দিক যেটা, সেটা হচ্ছে যে যেহেতু আমরা বিশ্বায়নের কথা বলি, যে বাইরের বা সারা বিশ্বের যে কন্টেন্টগুলো আছে বা বিষয়গুলো আছে সেটা কিন্তু তুমি তোমার মোবাইলের মধ্যে দেখতে পারছো। তার ফলে কি হচ্ছে যে দেখা যাচ্ছে তোমার যেটা ভালো লাগে তুমি সহজে পেয়ে গেলে, তুমি ওটাই দেখতে থাকলে, আর কোনো কিছু করলে না, এর ফলে তোমার সময়টাই নষ্ট হয়ে গেল। আচ্ছা, ভালো কথা, আমরা সেটা করব না। আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ইন্টারনেটটাকে ভালো কাজে লাগাতে হবে। মানে ভালো কাজ বলতে যে কাজ দিয়ে তুমি কিছু শিখতে পারবে, তুমি কিছু আয় করতে পারবে। এরপরে যেটা আছে খারাপ দিক, নেগেটিভ, সেটা হচ্ছে সবল ও দুর্বলের ব্যবধান বাড়ছে। কিভাবে বাড়ছে এটা দেখো, বিশ্বায়নের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বিশ্বায়নে যেটা হয় যে তথ্য যার কাছে যত বেশি তথ্যের অ্যাক্সেস হবে সে তত বেশি শক্তিশালী। এখন দেখা যায় যে যে বেশি তথ্য নিচ্ছে, তথ্য চুরি করছে বা তথ্য ফাঁস করছে বা তথ্য জমিয়ে রাখছে বা তথ্য জানাচ্ছে না, অপরদিকে যার তথ্য একেবারেই জানা নেই সে কিন্তু দুর্বল হয়ে পড়ছে, তাই না? তাহলে এখানেই সবল এবং দুর্বলের ব্যবধান বাড়ছে। যারা শক্তিশালী, মানে তথ্য দিয়ে যারা শক্তিশালী, তারাই হচ্ছে সবাইকে ডোমিনেট করছে বা হচ্ছে যে প্রভাব বিস্তার করছে। যেমন আমরা কাদের দ্বারা প্রভাব বিস্তার হয়ে আছি বা প্রভাবিত হয়ে আছি, আমরা হচ্ছে ভারত, তারপর হচ্ছে ওইদিকে আমেরিকা, ব্রিটেন, এদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি, এদের সিস্টেম দ্বারা। আচ্ছা, ডিজিটাল ডিভাইড বাড়ছে এবং অদক্ষরা কর্ম হারাচ্ছে। ডিজিটাল ডিভাইড কেন বাড়ছে? ডিজিটাল ডিভাইড হচ্ছে যেটা সেটা যে এই যে প্রযুক্তি আসার ফলে যেটা হচ্ছে যে কেউ যদি প্রযুক্তির সাথে খাপ না খাওয়ায় বা প্রযুক্তিকে ব্যবহার না করে, সেক্ষেত্রে সে হচ্ছে অদক্ষ থেকে যাবে, সে তখন কাজ হারাবে। এটাই হচ্ছে ডিজিটাল ডিভাইড বাড়াচ্ছে। যেমন আগের অনেক কাজ করার সময় কিন্তু এত কিছু জানতে হতো না, এত ডিজিটাল কিছু লাগতো না, কিন্তু এখন তুমি যদি কোথাও কোনো কাজ করতে যাও তোমার অবশ্যই ডিজিটাল নলেজ লাগবে। ডিজিটাল নলেজ না থাকলে তুমি বর্তমান সময়ে কোনো কিছু ভালোভাবে করতে পারবে না। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে বিশ্বায়নের অবাধ প্রতিযোগিতায় স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক ভবিষ্যৎ অনেকটা অন্ধকারাচ্ছন্ন। তার মানে বিশ্বায়নের প্রতিযোগিতায় স্বল্পোন্নত দেশগুলো, মানে বিশ্বায়নের প্রতিযোগিতা বলতে যে ওই যে উন্নত দেশগুলো যারা চাচ্ছে যে হ্যাঁ আমাকে অন্যরা ফলো করুক, মানে স্বল্পোন্নত যারা, দরিদ্র দেশ যারা, তারা যাতে ওই উন্নত দেশগুলোকে ফলো করে। তো এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় থাকার কারণে যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে স্বল্পোন্নত দেশগুলো ওই বিশ্বায়নের সাথে খাপ খাওয়িয়ে নিতে পারছে না, বা ওই বিশ্বায়ন হচ্ছে যে তাদের কাজে লাগানোর জন্য যা করা দরকার সেটাও করতে পারছে না। এটা করার কারণে কি হচ্ছে যে তাদের ভবিষ্যৎ দেখা যাচ্ছে অনেকটাই অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। তো যাই হোক, এগুলো হচ্ছে নেতিবাচক দিক, সব কিছুরই পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে, আমরা সবই জানলাম। তো আমরা আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখবো। আজকে আমাদের আসলে পার্ট 1 শেষ হয়ে গেল। এরপরে ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা পার্ট 2 শিখবো এরপরে, মানে পার্ট 2। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটু বলে দিই আজকেই, সেটা হচ্ছে পার্ট 2 এবং 3। এখানে আছে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ, অর্থাৎ মেইন এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ। তো আমরা যদি একটু সামারি করি, আমরা বলতে পারি যে বিশ্বগ্রাম সম্পর্কে অনেক কিছুই আমরা জেনেছি। বিশ্বগ্রামটা কি, বিশ্বগ্রাম কবে আসলো, বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামের হচ্ছে প্রতিষ্ঠার উপাদানসমূহ, বিশ্বগ্রামের ভালো দিক, বিশ্বগ্রামের মন্দ দিক। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে।